আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা বিক্ষেপণ তথ্য বা স্ক্যাটারিং থিওরি থেকে একটা প্রশ্ন সমাধান করব। সেটা হচ্ছে আংশিক তরঙ্গ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে দেখা হচ্ছে বর্তুল প্রতিসম বিভবের ক্ষেত্রে মোট বিক্ষেপণ প্রস্থচ্ছেদ হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু 4 পাই ডিভাইডেড বাই ক্যাশ স্কোয়ার সামেশন L 12 + 1 সাইন স্কোয়ার ডেল্টা L। তো এই প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমরা বিক্ষেপণ বা স্ক্যাটারিং সম্পর্কে একটু জেনে নিই। আমরা জানি যে যদি কোনো কণা রশ্মি কোনো পদার্থের দিকে প্রক্ষিপ্ত হয়, অর্থাৎ এখানে আমি যদি সহজভাবে ধরি যে একটা অবজেক্ট ধরে নিলাম, এই অবজেক্টের মধ্যে যদি কণা এসে আঘাত করে এবং সেই কণাটা যদি স্ক্যাটার্ড বা বিক্ষিপ্ত হয়ে যায় বা ছড়িয়ে পড়ে চারদিকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে স্ক্যাটারিং বা বিক্ষেপণ। এখন এই যে অবজেক্টটা বা এই অবজেক্টের কেন্দ্র থেকে এই যে কণাটা প্রক্ষিপ্ত হচ্ছে, কণাটা গিয়ে এটাকে আঘাত করছে, সে আঘাত করার ফলে সে স্ক্যাটার্ড বা বিক্ষিপ্ত হয়ে দূরে সরে গেছে। তো এই দূরে সরে যাওয়ার ফলে সে এই কেন্দ্র থেকে কত দূরে পর্যন্ত স্ক্যাটার্ড বা বিক্ষিপ্ত হলো, সেই দূরত্বটাকে বলা হয় আর ডিস্টেন্স। আর হচ্ছে এখানে রেডিয়াল ডিস্টেন্স। তো এবার এই যে কণাটা এই যে এখান থেকে বিক্ষিপ্ত হয়ে গেল, সে কত ডিগ্রি কোণে গেল, এই কোণটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে সে কোন দিকে ছড়ায় পড়ছে। তো দিকটা বের করার জন্য আমরা এই কোণের মানটা আমাদের প্রয়োজন হয়। এখন আমি যদি একটা উদাহরণস্বরূপ বলি যে সূর্যের আলো যখন বায়ুমণ্ডলে এসে ধূলিকণাকে বা বাতাসের কণার সাথে ধাক্কা খায়, তখন কি হয়? আলো চারদিকে ছড়িয়ে পড়ে না? একেই আমরা মূলত বিক্ষেপণ বলি। তো কোয়ান্টাম মেকানিক্সের স্ক্যাটারিং থিওরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হচ্ছে আমরা কণা বা তরঙ্গ যখন কোনো বাধার সম্মুখীন হতে দেখব, অর্থাৎ কোনো পটেনশিয়ালের সম্মুখীন হতে দেখব, এখানে আমরা যে অবজেক্টটা নিলাম সেই অবজেক্টটা যে কোনো অবজেক্ট হতে পারে, তা স্বাভাবিক ক্ষেত্রে ঘটে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে সে কী করে? একটা বিভব বা প্রতিবন্ধকে ধাক্কা খায়। তো সেই পটেনশিয়াল বা বাধার সম্মুখীন হওয়ার ফলে সে কীভাবে তার বাধাটা পেরিয়ে যায় বা বিকিরণ ঘটে, সেটি বর্ণনা করে হচ্ছে এই স্ক্যাটারিং থিওরি। তো কোয়ান্টাম মেকানিক্সের স্ক্যাটারিং থিওরি বোঝার জন্য প্রথমে আমাদেরকে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ থেকে শুরু করতে হয়। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে এই যে আংশিক তরঙ্গ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে বর্তুল প্রতিসম বিভব, তো এই যে বর্তুল প্রতিসম বিভব আমরা গত লেকচারে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বা বর্তুল প্রতিসম যে সিস্টেমটা রয়েছে বা গোলীয় প্রতিসম যে সিস্টেমটা রয়েছে সেই সম্পর্কে জেনেছিলাম। এক্ষেত্রে আমরা যেহেতু কোনো একটা বিভব বাধার সম্মুখীন হতে হবে বলছে, তো বিভব আমরা জানি যে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা কীরকম, -h কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m ডেল স্কোয়ার সাই প্লাস ভি অফ আর সাই মাইনাস ই অফ সাই ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ। এখন এই শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণের ক্ষেত্রে আমরা বিভব বাধা বা বিভবটা দেখব ভি অফ আর। এই যে ভি অফ আর, আর এই ভিটা আর এর উপর নির্ভরশীল। আর মানে অবস্থানের উপর নির্ভরশীল শুধুমাত্র, আর কোনো কিছুর উপর নির্ভরশীল না। এখন যখন কোনো একটা বস্তু বা কোনো একটা অবজেক্টের উপর কোনো একটা তরঙ্গ এসে আঘাত করে, তো সেই তরঙ্গটা মূলত এই যে আঘাতপ্রাপ্ত বা যে অবজেক্টটা রয়েছে সেটার কেন্দ্রের সাথে বিবেচনা করে আমরা কাজটা করব। কেন্দ্র থেকে সে কত দূরত্বে অবস্থান করছে সেটা আমরা নির্ণয় করব। এখন এই যে আপতিত তরঙ্গ, কোনো একটা আপতিত তরঙ্গ অবজেক্টের কেন্দ্রে আসলো এবং অবজেক্ট থেকে সরে গিয়ে বা স্ক্যাটার্ড হয়ে বা ছড়িয়ে পড়ে সে কত দূরত্বে গেল, সেই দূরত্বটাই হচ্ছে আর। তো আমরা এই যে অবজেক্টটা সেটা একটা বিভব বাধা হিসেবে ধরতে পারি। তো সেই বিভব বাধার কেন্দ্র থেকে এই যে তরঙ্গটা এসে কত দূরত্বে গেল, সেই দূরত্বটাই হচ্ছে আর। তো এটা আমরা যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে লিখি, তো এই অবজেক্টের কেন্দ্র, তো এটাকে আমরা একটা সিস্টেম হিসেবে বিবেচনা করতে পারি। এই যে কেন্দ্রটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এবং এটা হচ্ছে জেড অক্ষ। যখন কণাটা স্ক্যাটারিং বা বিচ্ছুরিত হয় বা বিক্ষিপ্ত হয়, তো সেই ক্ষেত্রে সে কত দূরত্বে যায়, সেটা হচ্ছে আর দূরত্বে যায়। তো এই কেন্দ্র থেকে বা এই অবজেক্টের কেন্দ্র থেকে স্ক্যাটার্ড হওয়ার পর যে দূরত্ব সেটা হচ্ছে পি। তো এই যে বিন্দুটা বা এই অণুটা বা কণাটা রয়েছে, সেই কণাটা হচ্ছে এই অবজেক্টের কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থিত। তো গোলীয় প্রতিসম বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আর কে বলা হয় রেডিয়াল ডিস্টেন্স।
এখন এই জেড অক্ষের সাথে এই রেডিয়াল ডিস্টেন্সটা যে কোণ উৎপন্ন করে, তো এই কোণের সাহায্যে আমরা দিকটা নির্ণয় করতে পারি যে কোন দিকে সে কত দূরত্ব অতিক্রম করলো। এরকম যদি প্রশ্ন আসে তো এই তীরার সাহায্যে আমরা দিকটা নির্ণয় করতে পারি। তো এই তীরটাকে বলা হয় হচ্ছে জেড অক্ষের সঙ্গে ভেক্টর কোণ বা জেনিথ কোণ। এখন আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আরেকটা কোণ দেখতে পাই, সেটা হচ্ছে ফাই কোণ, যাকে আমরা অ্যাজিমুথাল অ্যাঙ্গেল বলে থাকি। তো এই ক্ষেত্রে আমরা এই যে বর্তুল প্রতিসম বিভবের ক্ষেত্রে যেহেতু এটা আর ডিস্টেন্সে স্ক্যাটার্ড হয় এবং সেটা দুইটার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে এই ফাই অ্যাঙ্গেলের কোনো প্রয়োজন হবে না। তো আমাদের ফাই অ্যাঙ্গেল ব্যতীত যে অংশটুকু থাকবে সেটা নিয়ে কাজ করব। তো এবার আমরা প্রশ্নের সমাধানে যাই, তারপর আরও বিস্তারিত জানব। তো কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে কোনো কণার যদি প্রকৃতি বর্ণনা করতে হয়, তো সেক্ষেত্রে আমরা প্রথমে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা নিয়ে আসি। কারণ হচ্ছে শ্রোডিঙ্গার সমীকরণ সিস্টেমের কণার তরঙ্গ প্রকৃতি বর্ণনা করে। তো এক্ষেত্রে আমরা শ্রোডিঙ্গার সমীকরণটা লিখতে পারি -h² ডিভাইডেড বাই 2m ডেল স্কোয়ার সাই মাইনাস e মাইনাস ভি অফ আর সাই ইজ ইকুয়াল টু 0। এখন এটা হচ্ছে স্বাভাবিক ক্ষেত্রে যে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা রয়েছে সময় নিরপেক্ষ, সেটা আমরা সকলেই পূর্বের যদি কোনো একটা লেকচার থেকে, তো শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ সমাধান করা মানে হচ্ছে সায়ের মানটা নির্ণয় করা। তো সায়ের মানটা যদি নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ট্রায়াল সমাধান ধরে নিই, অর্থাৎ সায়ের একটা মান ধরে নিই, সেই মানটা ধরে তারপর আমরা সমাধানটা করি। এখন আমরা গোলীয় প্রতিসম বিভবের ক্ষেত্রে এই তরঙ্গ সমীকরণটা লিখব। তো এই তরঙ্গ সমীকরণটা লেখার ক্ষেত্রে আমরা প্রথমে একটা ট্রায়াল সমাধান ধরে নিব। তো সেই ট্রায়াল সমাধানটা অবশ্যই গোলীয় প্রতিসম বিভবের ক্ষেত্রেই হতে হবে। তো এক্ষেত্রে আমরা একটা ট্রায়াল সমাধান ধরবো, সেটা হচ্ছে এরকম। তো এই যে এখানে আমরা খেয়াল করি, আমরা মাত্রই বললাম যে সাইটা হচ্ছে আর থিটা এবং ফাইয়ের উপর নির্ভরশীল। এই যে যখন আমরা এটা দেখব যে গোলীয় প্রতিসম যেহেতু আমরা এখানে বিবেচনা করব বা বর্তুল প্রতিসম, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে সেটা আর থিটা এবং ফাইয়ের উপর নির্ভরশীল থাকবে। তো আর থিটা এবং ফাইয়ের উপর নির্ভরশীল হওয়ার কারণে এই শ্রোডিঙ্গার সমীকরণের যে ট্রায়াল সমাধানটা হবে সেটা হচ্ছে সাই আর থিটা ফাই ইকুয়াল টু RL অফ আর PL cos থিটা e⁻m phi। হ্যাঁ, এখন এই যে এই RL অফ আর এই অংশটুকু দ্বারা বোঝায় হচ্ছে রেডিয়াল অংশ, যা আর এর উপর নির্ভরশীল। তো আমরা চিত্রটা খেয়াল করলে দেখব যে এই যে এই কেন্দ্র থেকে, অর্থাৎ যার উপর সে সংঘর্ষ ঘটাবে, যেমন বিভিন্ন ধূলিকণা হতে পারে আলোর ক্ষেত্রে বা বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে সে সংঘর্ষ ঘটাবে, সেই বস্তুটা যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্র থেকে যে আলোটা আসতেছে, যে তরঙ্গটা আসতেছে, সেই তরঙ্গটা সংঘর্ষ ঘটার পর সে বিক্ষিপ্ত হয় বা স্ক্যাটারিং হওয়ার পর যে দূরত্বে সে যায়, এই কেন্দ্র থেকে তার দূরত্বটাই হচ্ছে রেডিয়াল দূরত্ব বা আর। আর এই যে PL cos থিটা লিখলাম না এখানে, এই অংশটুকু দ্বারা কি বোঝায়? এই PL cos থিটা হচ্ছে লেজেন্ডার পলিনোমিয়াল। তো এই লেজেন্ডার পলিনোমিয়ালটা মূলত থিটার সাথে সম্পর্কিত। এই যে এই কোণ থিটা, অর্থাৎ PL cos থিটার সাহায্যে আমরা যে স্ক্যাটার্ড তরঙ্গটা রয়েছে সেই তরঙ্গের দিকটা নির্ণয় করতে পারবো। তো এখানে আমরা লিখতে পারি যে থিটা হচ্ছে লেজেন্ডার পলিনোমিয়াল হচ্ছে থিটার উপর নির্ভরশীল। আর এখানে e⁻im phi দ্বারা কী বোঝায়? e⁻im phi হচ্ছে ফাইয়ের উপর নির্ভরশীল। এই যে এই ফাই অংশটুকুর উপর নির্ভরশীল, যেটা হচ্ছে অ্যাজিমুথাল অংশ। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে এই বিভব ভি অফ আর, হ্যাঁ, এই যে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা লিখলাম, এই শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণের ভি অফ আর এর দিকে খেয়াল করি। আমরা যখন দেখব যে কোনো একটা কোয়ান্টাম সিস্টেমের ক্ষেত্রে বর্তুল প্রতিসময়ের ক্ষেত্রে একটা বিভবের উপর এসে কোয়ান্টাম যে কণাগুলো রয়েছে সেই কণাগুলো যখন একটা বিভব বাধার সাথে ধাক্কা খায়, তো সেই বিভব বাধার থেকে সে স্ক্যাটার্ড হয় বা ছড়িয়ে পড়ে। বিভব বাধাটা কার উপর নির্ভরশীল? এই যে আর এর উপর নির্ভরশীল। তার মানে আমরা সেটা আর হিসেবে ধরতে পারবো, এই যে গোলীয় প্রতিসময়ের আরটা নিতে পারবো, এবং আর এবং জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা। আর এই ফাইটাকে আর এর সাথে কোনো সম্পর্কিত আছে? নাই। সেক্ষেত্রে আমরা এই গোলীয় প্রতিসময় এই প্রশ্নটা সমাধান করার ক্ষেত্রে যেহেতু সেটা আর এর উপর নির্ভরশীল বিভব বাধাটা, তো আর এবং থিটা এই দুইটা অংশ নিয়ে কাজ করব, এই ফাই অংশ নিয়ে কাজ করব না।
সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই সাই আর এবং থিটার উপর নির্ভরশীল হওয়ার কারণে আমরা ট্রায়াল যে সমাধানটা নিব সেটা হবে সাই আর থিটা। তো এই যে এখানে আমরা ট্রায়াল সমাধানটা লিখছি না, এই দুইটা অংশ নিয়ে কাজ করব। এই e⁻im⁵ এই অংশটুকু বাদ যাবে। তো এখানে খেয়াল করলে দেখব যে বিভব শক্তি ভি শুধুমাত্র আর এর অপেক্ষক। তো গোলীয় প্রতিসম বিভবের ক্ষেত্রে তরঙ্গ অপেক্ষকের ক্ষেত্রে ফাই কী হয়, নিরপেক্ষ হয়। কাজে আমরা এই সমীকরণের যে ট্রায়াল সমাধানটা সেটা দেখব যে শুধুমাত্র আর এবং থিটার উপর নির্ভরশীল। তাহলে আমরা লিখতে পারি সাই আর থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে RL অফ আর, যেটা হচ্ছে ব্যাসার্ধ আর এর উপর নির্ভরশীল, এবং PL cos থিটা যেটা হচ্ছে থিটার উপর নির্ভরশীল। তো আমি গত লেকচারের যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ভিডিওটা সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেটা না দেখে এটা দেখলে আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে অর্থাৎ আর সম্পর্কে, থিটা সম্পর্কে এবং ফাই সম্পর্কে বুঝতে পারবো না। তো সেই ভিডিওটা দেখলে অবশ্যই আমরা আর থিটা এবং ফাই সম্পর্কে জেনে নিতে পারবো। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তো এবার আমাদের কাজ হচ্ছে গোলীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা বর্তুলাকার স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা একটু চেঞ্জ করব। অর্থাৎ এই বর্তুলাকার স্থানাঙ্কের ক্ষেত্রে ডেল স্কোয়ার অর্থাৎ ল্যাপ্লাসিয়ান অপারেটরের একটা মান আছে। তো সেই মানটা আমরা সরাসরি নিয়ে আসবো, যদিও এই ডেল স্কোয়ারের মানের প্রমাণ আছে। এই ডেল স্কোয়ার হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর, তো সেই অপারেটরের অবশ্যই একটা মান থাকবে। তো সেই মানটা আমি এখানে লিখব। তো এই ডেল স্কোয়ারের মানটা এবং সাইয়ের এই মানটা, এই দুইটা মান ব্যবহার করে আমরা একটা মান নিয়ে আসবো। তো সরাসরি আমরা চাইলে এখানে লিখে ফেলতে পারবো, এত বড় করার দরকার নাই। তো যেহেতু আমি ভেঙে ভেঙে বোঝাবো, তো সেক্ষেত্রে আমি আলাদা একটা পেজের মধ্যে সবটা অঙ্ক করে তারপর সরাসরি আনসারটা এখানে বসায় দেব। তো আমাদের বইয়ের মধ্যে খুবই শর্ট করে দেওয়া আছে। তো সেই শর্ট অংশটা কিভাবে আসলো সেটাই আমি এখন দেখাবো। যদি প্রশ্নটা অনেক বড় হবে, অর্থাৎ ভিডিওর লেন্থ একটু বড় হবে, কিন্তু বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো এখানে সাই আর থিটা ইজ ইকুয়াল টু RL অফ আর PL cos থিটা। হ্যাঁ, এই সম্পূর্ণ অংশটার সমাধান যদি আমরা একসাথে করে ফেলি, তো সেক্ষেত্রে অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো তাই আমরা একে ভেঙে ভেঙে 3টি অংশে আলাদা করব এবং প্রথমে রেডিয়াল অংশ নিয়ে কাজ করব, অর্থাৎ RL অফ আর নিয়ে কাজ করব। তো সাধারণ যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে, তো সেই স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে যে ল্যাপ্লাসিয়ান অপারেটর সেটার মান হচ্ছে ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার। হ্যাঁ, কিন্তু গোলীয় প্রতিসম বিভবের ক্ষেত্রে আমরা ডেল স্কোয়ারের একটা মান পাবো আলাদা। সেই মানটা হচ্ছে এরকম, ডেল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, ডেল ডেল আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার সাইন থিটা ডেল ডেল থিটা সাইন ডেল ডেল থিটা প্লাস 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ফাই। তো এখানে এই অংশটুকু দ্বারা কি বোঝায়, এই যে এই পার্টটুকু হচ্ছে রেডিয়াল পার্ট যা আর এর উপর নির্ভরশীল, আর এই পার্টটুকু হচ্ছে এই যে সম্পূর্ণ পার্টটুকু হচ্ছে কৌণিক অংশ যা থিটা এবং ফাইয়ের উপর নির্ভরশীল। আমরা গোলীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে একটা ব্যাসার্ধ ভেক্টর দেখব আর, এবং দুইটা কোণ দেখব, একটা হচ্ছে থিটা এবং আরেকটা হচ্ছে ফাই কোণ। তো এই কোণীয় অংশটুকু হচ্ছে এই সম্পূর্ণ অংশটুকু। হ্যাঁ, আর এই অংশটুকু হচ্ছে আর এর উপর নির্ভরশীল বা রেডিয়াল অংশ। তো এই যে 1 নং সমীকরণটা আমরা দেখব, এই সমীকরণটা আমরা গোলীয়ভাবে বা বর্তুল প্রতিসম বিভবের ক্ষেত্রে এই সমীকরণটা কী ভাবো। তো এই ডেল স্কোয়ারের মানটা অবশ্যই পরিবর্তন করতে হবে এবং সায়ের মানটা পরিবর্তন করতে হবে। প্রথমে আমরা ডেল স্কোয়ারের মানটা পরিবর্তন করে দেখব যে সময় নিরপেক্ষ শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণটা কী আকার ধারণ করে। তো এখানে আমি 1 নং সমীকরণটা লিখে নিলাম এবং সমাধানটা করব। যেহেতু অনেক বেশি বড় হবে, এই জন্য মেইন যে প্রশ্নের আনসারটা সেখানে আমরা অ্যাড করতেছি না। তো আমরা যদি চাই তাহলে পরীক্ষার সময়ও আমরা এটা অ্যাড করে লিখতে পারবো, কিন্তু এটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, আমাদের সময়েরও একটা ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে আমরা আলাদাভাবে বুঝিয়ে তারপর সরাসরি আনসারটা এখানে লিখে দিব। তো এখানে মাইনাস h কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m, ডেল স্কোয়ারের মান কত, ডেল স্কোয়ারের মান হচ্ছে, এখানে আমি আবার লিখি, বর্তুলাকার প্রতিসমের ক্ষেত্রে মাত্রই লিখছিলাম 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার ডেল ডেল আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেহেতু এই যে ফাই স্কোয়ারের সাথে 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার আছে, এই যে
যে রেডিয়াল অংশের ক্ষেত্রে আমি এই যে লিখলাম না 1/r², এখানে 1/r²। তো আমরা 1/r² সরাসরি কমন নিয়ে তারপর লিখব। তারপর লিখলে এখানে থাকবে 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন ডেল ডেল থিটা প্লাস, আর এই 1/r² যখন কমন নিয়ে নিব এখানে থাকবে 1/sin স্কোয়ার থিটা ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ফাই, সরি এখানে ফাই স্কোয়ার হবে। হ্যাঁ, তো এই অংশটুকু এখানে লিখি। তো 1/r² কমন নিলে থাকবে হচ্ছে 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ফাই স্কোয়ার। তারপর এখানে আমরা ডেল স্কোয়ারের মানটা লিখলাম। তো সাথে কি আছে সাই, এই যে সাই, আর সাথে আছে ই মাইনাস ভি অফ আর সাই ইজ ইকুয়াল টু 0 মাইনাস ই মাইনাস ভি অফ আর সাই ইজ ইকুয়াল টু 0। ই হচ্ছে এনার্জি, ভি হচ্ছে ভি বব, ডেল স্কোয়ার হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর, এইচ কাট হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এম হচ্ছে ভর, যে কণাটা আছে সেই কণাটার ভর, আর সাই হচ্ছে তরঙ্গ অপেক্ষক। তো এটা সম্পর্কে তো আমরা জানি। তো এখানে এই মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এই যে এই অংশটুকু সবটার সাথে কিন্তু আছে সাই পর্যন্ত। এই কারণে আমরা এই মাইনাস এইচ কাট স্কোয়ারটা এটার সাথেও দিতে পারবো, মাইনাস এইচ কাট স্কোয়ারটা এই অংশটুকুর সাথেও দিতে পারবো। হ্যাঁ, তো আমরা দুইটার মধ্যে দিব, আর 1/2mটা দিব না, কারণ আমাদের প্রমাণের সুবিধার জন্য আমরা এই কাজটা করব। 1/2m রাখলাম। তো মাইনাস এইচ কাট স্কোয়ার 1/r² ডেল ডেল আর আর স্কোয়ার ডেল ডেল আর প্লাস 1/r²। তো মাইনাস এইচ কাট স্কোয়ার এখানে দিলাম, এখানেও দিয়ে দেবো মাইনাস এইচ কাট স্কোয়ার। তো থাকবে হচ্ছে 1/sin থিটা 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ফাই স্কোয়ার সাই। তারপর হচ্ছে মাইনাস ই মাইনাস ভি অফ আর সাই ইজ ইকুয়াল টু 0। এখন খেয়াল করলে দেখব যে মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m এখানে থাকবে মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এই 2mটা এটার সাথেও দিব, এই 2mটা পরে এটার সাথেও দিব। তো এখানে থাকবে এই অংশটুকু 1/r² ডেল ডেল আর আর স্কোয়ার ডেল ডেল আর। এই অংশটুকু হচ্ছে রেডিয়াল অংশ বা রেডিয়াল পার্ট, যেটা হচ্ছে আরের উপর নির্ভরশীল, আমরা এটাকে আলাদা করে দিব। তারপর হচ্ছে প্লাস এই যে এই মাইনাস এইচ কাট স্কোয়ার 1/sin থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ফাই স্কোয়ার। এটা হচ্ছে রেডিয়াল পার্টের জন্য কৌণিক গতি অপারেটর। তো কৌণিক গতি অপারেটরকে আমরা এল ক্যাপ স্কোয়ার দ্বারা প্রকাশ করি, আর কৌণিক গতি অপারেটরের মান হচ্ছে এই মাইনাস এইচ কাট স্কোয়ার সহ, এই যে এই অংশটুকু সহ এই ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল ফাই স্কোয়ার পর্যন্ত। তার মানে এই অংশটুকুকে আমরা এল ক্যাপ স্কোয়ার হিসেবে লিখতে পারবো। তো এখানে আমরা কি লিখতে পারি, এল ক্যাপ স্কোয়ার, আর নিচে আছে আর স্কোয়ার। তো এল ক্যাপ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর সাথে কি আছে সাই আছে। এই সাইটা এই সম্পূর্ণ মানটার সাথে আছে, তো সম্পূর্ণ মানটার সাথে থাকার কারণে আমরা সাইটা এখানে দিতে পারবো। তারপর হচ্ছে মাইনাস, তো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি, কারণ এখানে একটা থার্ড ব্র্যাকেট আছে। মাইনাস তারপর আছে হচ্ছে ই মাইনাস ভি অফ আর সাই ইজ ইকুয়াল টু 0। তো এখানে মাইনাস এইচ কাট স্কোয়ারটা তো দুইটা ভিতরে দিয়ে দিচ্ছিলাম, মাইনাস এইচ কাট স্কোয়ার, এখানে 1/2m। হ্যাঁ, তো এখানে আমরা কি লিখতে পারি 1/2m মাইনাস এইচ কাট স্কোয়ার 1/r স্কোয়ার ডেল ডেল আর আর স্কোয়ার ডেল ডেল আর। তারপর যেহেতু আরটাকে আলাদা করবো, এই সাইটা এই অংশটুকুর সাথেও আছে, এই সাইটা এটার সাথেও আছে, সাই আলাদা আলাদা দিয়ে দিব। আবার 1/2m এই অংশটুকুর সাথেও আছে, আবার 1/2m এই অংশটুকুর সাথেও আছে। তো এখানে 1/2m এল ক্যাপ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই যে সাইটা এটার সাথেও থাকবে, মাইনাস ই মাইনাস ভি অফ আর
সাই ইজ ইকুয়াল টু 0। এখন আমরা একটা ট্রায়াল সমাধান ধরছিলাম সাইয়ের, সেই সাইয়ের ট্রায়াল সমাধানটা হচ্ছে RL অফ আর PL cos থিটা। তো এক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভেঙে ভেঙে করব। তো ভেঙে ভেঙে করার ক্ষেত্রে প্রথমে RL অফ আর সাইয়ের মানটা প্রথমে RL অফ আর ধরবো, তারপর হচ্ছে PL cos থিটা ধরে সমাধান করব। তো এক্ষেত্রে আমরা প্রথমে সাইয়ের মানটা শুধুমাত্র আরের উপর নির্ভরশীল ধরে করব। তো আরের উপর নির্ভরশীল ধরলে সাই আর থিটা আর শুধু সাই অফ আর ধরতে পারবো, যেটা হচ্ছে এই RL অফ আর। তো এখানে আমরা সাইয়ের পরিবর্তে RL অফ আর ধরবো, শুধু PL cos থিটা ধরবো না। কারণ কি বলছি, সমাধানের সুবিধার জন্য। কারণ একসাথে যদি দুইটা নিয়ে কাজ করি তাহলে এটা এত বড় হবে, তো অনেক বেশি জটিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই সাইয়ের মানটা RL অফ আর ধরবো 1/2m। তো মাইনাস এইচ কাট স্কোয়ারটা এখানে নিয়ে আসে 1/2m, তো দিয়ে দিচ্ছে আলাদা আলাদা। তো মাইনাস এইচ কাট স্কোয়ার, হ্যাঁ। তো এখানে থাকবে হচ্ছে 1/r স্কোয়ার ডেল ডেল আর স্কোয়ার। এখন এই সাইটা কি অপারেটরের সাথে এখানে বসবে না। আমরা সব সময় জানি যে ফাঁকা অংশটা থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখব যে এই সাইয়ের মানটা বসবে হচ্ছে এই ফাঁকা অংশের মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে অপারেটর। অপারেটর কাকে অপারেট করে? অপেক্ষককে অপারেট করে। তো অপেক্ষককে অপারেট করতে গেলে অপেক্ষককে অবশ্যই এখানে বসতে হবে, তাহলেই তো সেই অপারেটরটা এটাকে অপারেট করতে পারবে। তো এখানে বসতে গেলে এই সাইয়ের মানটা কি ধরতে হবে? RL অফ আর। এই যে RL অফ আর। তো এখানে কি বসবে? RL অফ আর ডিভাইডেড বাই ডেল আর, হ্যাঁ। এই যে ডেল আর। তো এখানে বসালাম, তো সাইয়ের মানটা বসানো হয়ে গেছে, প্লাস 1/2m। তো এই ক্ষেত্রেও আমরা কি করবো, এই যে আর স্কোয়ারটা একসাথে দিয়ে দিই, এল ক্যাপ স্কোয়ারটাও এখানে দিয়ে দিই। আর সাইয়ের মান কত? RL অফ আর। আর এটা ঠিক থাকবে E মাইনাস ভি অফ আর। আর সাইয়ের মান কত? RL অফ আর ইকুয়াল টু 0। তো এবার এখানে খেয়াল করি, তো মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m 1/r স্কোয়ার ডেল ডেল আর স্কোয়ার মাইনাস ডেল RL অফ আর ডিভাইডেড বাই ডেল আর। এটা ঠিক রাখলাম, প্লাস এখানে একটু খেয়াল করি, এই এল ক্যাপ স্কোয়ার কি? এল ক্যাপ স্কোয়ার হচ্ছে কৌণিক গতি অপারেটর, আর এই এল ক্যাপ স্কোয়ারের একটা মান আছে, হ্যাঁ। তো এই এল ক্যাপ স্কোয়ারের মান কত? L ইন্টু L প্লাস 1। তো আমরা আইগেন মান সমীকরণের ক্ষেত্রে এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে এল ক্যাপ স্কোয়ার, হ্যাঁ, এটার আইগেন মান বের করার জন্য বলে। তো সেই ক্ষেত্রে সেটা প্রমাণ করে দেখাতে হয়। যখন আমরা এটাকে প্রমাণ করব, তো অনেক বড় একটা প্রশ্নের আনসার, সেটা 2 পেজ 3 পেজের। তো সেই ক্ষেত্রে আমরা আনসারটা বের করব যে এল ক্যাপ স্কোয়ার কৌণিক গতি অপারেটরের মান হচ্ছে L ইন্টু L প্লাস 1। তো আমরা এখানে এল ক্যাপ স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি L ইন্টু L প্লাস 1 স্মল l। তো এই L দ্বারা কি বোঝায়? L হলো কণার অরবিটাল কৌণিক কোয়ান্টাম সংখ্যা, যা কণার কৌণিক গতির পরিমাণ নির্দেশ করে। আসলে সেই সংখ্যার মানটা, যে কৌণিক গতিটা কতটুকু পরিমাণ, সেই পরিমাণটা হচ্ছে L দ্বারা নির্দেশ করা হয়, হ্যাঁ। তো L ইন্টু L প্লাস 1, আর সাথে কি আছে? RL অফ আর ডিভাইডেড বাই RL অফ আর ডিভাইডেড বাই 2m আর স্কোয়ার E মাইনাস ভি অফ আর RL অফ আর ইজ ইকুয়াল টু 0। তো এই অংশটুকু আমি আবার একটু বলি, যে এখানে খেয়াল করলে দেখব যে কি আছে, এল ক্যাপ স্কোয়ার RL অফ আর। এই যে এই RL অফ আর মানে হচ্ছে সাইয়ের মানটা, মানে তরঙ্গ অপেক্ষক, হ্যাঁ। তো এখানে আমরা জানি যে এই যে এল ক্যাপ স্কোয়ার, এটা হচ্ছে একটা অপারেটর, আর RL অফ আর হচ্ছে একটা আইগেন অপেক্ষক। তো আইগেন মান সমীকরণের ক্ষেত্রে যখন কোনো একটা অপেক্ষক কোনো অপারেটর দ্বারা অপারেট হয়, তো সেক্ষেত্রে একটা মান দেয়, এবং যে অপারেটরটা অপেক্ষককে অপারেট করে, সেই অপেক্ষকটাই আবার ফিরিয়ে দেয়। তো এই অপেক্ষকটা ফিরিয়ে দিলেই আমরা বলতে পারবো এটা একটা আইগেন মান সমীকরণ। এখন এই মানটা কত? তো নির্দিষ্ট কিছু অপারেটরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মান থাকে। তো যখন আমরা এল ক্যাপ স্কোয়ার এই অপারেটরটা অপারেট করে কোনো একটা মান দিবে আইগেন মান, সেই মানটা হচ্ছে L ইন্টু L প্লাস 1, হ্যাঁ। তো এই এল ক্যাপ স্কোয়ার RL অফ আর এর পরিবর্তে আমরা লিখতে পারবো L ইন্টু L প্লাস 1 ইন্টু RL অফ আর। তো এটাই তো আমরা লিখলাম এখানে, L ইন্টু L প্লাস 1 ইন্টু RL অফ আর। আশা করি এটুকু ক্লিয়ার আছে। তো এখন আমরা একটা ব্যাপার খেয়াল করি, এখানে আমরা জানি যে
কোনো একটা কণা বা বিক্ষিপ্ত যে তরঙ্গের শক্তি বা ক্ষমতা সেটা আরের উপর অবশ্যই নির্ভরশীল, আর দূরত্ব বাড়লে তরঙ্গের ক্ষমতা কমে যায়। অর্থাৎ আমরা এখানে খেয়াল করলে দেখব এই যে কণাটা, সেই কণাটা যত দূরত্ব বৃদ্ধি পাবে তার ক্ষমতা এই অবজেক্টের সাথে যে সংঘর্ষের পর যে শক্তিটা ছিল সেটা হচ্ছে অত্যন্ত বেশি ছিল, কিন্তু যত দূরত্ব বাড়তে থাকবে, অসীমে যেতে থাকবে, সেই ক্ষেত্রে আর এর মানটা কী হবে, বৃদ্ধি পাবে এবং তার ক্ষমতা কমে যাবে, ক্ষমতা হ্রাস পাবে। তো এজন্য আমরা আরকে এভাবে লিখতে পারি, আর এল অফ আরকে, এটাকে বলা হয় চাই, CHI। হ্যাঁ, তো এই অংশটা এক্সের মতো দেখতে, কিন্তু এটার নাম হচ্ছে চাই অফ এল ডিভাইডেড বাই আর। তো আর এর মান যত বৃদ্ধি পাবে শক্তি তত হ্রাস পাবে, এটা দ্বারা বোঝায়। তো এখানে আমরা আর এল অফ আর এর পরিবর্তে চাই অফ এল ডিভাইডেড বাই আর রূপে প্রকাশ করতে পারি। তো এটা এখন লিখব যে আর এল অফ আর ইজ ইকুয়াল টু চাই এল ডিভাইডেড বাই আর। তো এখানে চাই এলটাও আর এর উপর নির্ভরশীল অবশ্যই, কারণ এই আর এল অফ আরকে ভেঙ্গেই লেখা হয়েছে চাই এল অফ আর ডিভাইডেড বাই আর। হ্যাঁ, তো এটাকে আমরা একটু সমাধান করে এটাকে আমরা একটা সমীকরণ দিতে পারি। ধরে নিলাম এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো এক্ষেত্রে আমরা এটাকে 3 নং ধরতে পারি। তো এখানে আমরা 3 নং সমীকরণটাকে সমাধান করে চাই এল অফ আর যদি লিখি, তো চাই এল অফ আর ইজ ইকুয়াল টু আর ইন্টু আর এল অফ আর। হ্যাঁ, এখন এটাকে আমরা 2 বার অন্তরীকরণ করব, মানে ডি আর এর সাপেক্ষে। তো ডি চাই এল অফ আর ডিভাইডেড বাই টি আর, প্রথমে একবার করি। তো একবার করার ক্ষেত্রে এটাকে আমরা যেহেতু আর এল অফ, এটাও আর এর উপর নির্ভরশীল, এটাও আর, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তো ইউভি এর সূত্র অ্যাপ্লাই করব। ইউভি এর সূত্র কি, ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ প্লাস ভিকে স্থির রেখে ইউকে অন্তরীকরণ। তো প্রথমে আমরা আরটাকে স্থির রাখবো, আর এটার অন্তরীকরণ আর এর সাপেক্ষে করলে আর এল অফ আর ডিভাইডেড বাই ডিডিআর। হ্যাঁ, তো এটাকে অন্তরীকরণ করলে ডিডিআর আসবে আর এল অফ আর। হ্যাঁ, তো প্লাস এখন আমরা এটাকে স্থির রাখবো, এটাকে অন্তরীকরণ করব। আরকে অন্তরীকরণ করলে কি হবে, আর এর সাপেক্ষে ডিডিআর, আর এর সাপেক্ষে আরকে অন্তরীকরণ করলে এটার মান হবে 1। হ্যাঁ, তো এটার মান 1 হলে শুধু থাকবে, এটা তো স্থির থাকবে, তাহলে আর এল অফ আর থাকবে। এখন এই চাই এল অফ আরকে আবার অন্তরীকরণ করব, তাহলে হবে ডি স্কোয়ার চাই এল অফ আর ডিভাইডেড বাই ডি আর স্কোয়ার। তো আবার সেমভাবে আগেটার মতো এটাকে ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে। তো ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, ইউকে স্থির রেখে ভিকে অন্তরীকরণ, মানে ডি স্কোয়ার আর এল অফ আর ডিভাইডেড বাই ডি আর স্কোয়ার। তো এটা তো একবার অন্তরীকরণ ছিলই, এটাকে আবার করলে তো ডি স্কোয়ার আসবে, মানে D2 আসবে। তো D2 আর এল অফ আর ডিভাইডেড বাই ডেল আর স্কোয়ার, মানে ডেল ধরলেই হবে। প্লাস এখন কি করতে হবে, এটাকে স্থির রাখতে হবে, এটাকে অন্তরীকরণ করতে হবে। তো আরকে আর এর সাপেক্ষে করলে 1 হয়, তো এটাই থাকবে টি বা ডেল আর এল অফ আর ডিভাইডেড বাই ডেল আর। তো যেহেতু আমরা এই সম্পূর্ণ অংশটুকুকে অন্তরীকরণ করতেছি, তো সেক্ষেত্রে এটাকেও তো অন্তরীকরণ করতে হবে, এটা তো একলা একা পড়ে আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকেই শুধুমাত্র অন্তরীকরণ করব ডিডিআর এর সাপেক্ষে, তাহলে ডি আর এল অফ আর ডিভাইডেড বাই ডিআর হবে। তো এখানে আমরা কি পাবো, এই যে এটা আর এটা কিন্তু সেম, তাহলে এখানে আমরা 2 ডেল আর এল অফ আর ডিভাইডেড বাই ডেল আর পাবো। হ্যাঁ, তো আর ডেল স্কোয়ার আর এল অফ আর ডিভাইডেড বাই ডেল আর স্কোয়ার প্লাস 2 ডেল আর এল অফ আর ডিভাইডেড বাই ডেল আর। এটা কার মান পাইছি, ডি স্কোয়ার চাই এল অফ আর ডিভাইডেড বাই ডেল আর স্কোয়ার। তো এটাকে ডেল ধরবো, কিন্তু ডি না। তো এটাকে আমরা 4 নং দিয়ে রাখি, তারপরে আমরা এটাকে কাজে লাগাবো। এখন 2 নং সমীকরণটা খেয়াল করি। তো 2 নং হতে মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তো এখানে আমরা কি লিখতে পারি, 1 বাই আর স্কোয়ার ডেল ডেল আর। তো এখানে মাইনাস কোত্থেকে আসছে, মাইনাস নাই তো, আর স্কোয়ার ইন্টু ডেল আর এল বাই ডেল আর। হ্যাঁ, তো এখানে আমরা খেয়াল করলে দেখবো যে এই যে ডেল ডেল আর, হ্যাঁ, আর এর সাপেক্ষে এই অংশটুকুকে আমরা অন্তরীকরণ করব। তো এই অংশটুকুকে অন্তরীকরণ করলে আমরা ইউভি এর ফর্মুলা আবার অ্যাপ্লাই করতে পারি এটার ভিতরে। হ্যাঁ, তো এটাকে ইউ ধরলে, এটাকে ভি ধরলে, প্রথমে ইউকে
স্থির রাখবো, ভিকে অন্তরীকরণ করব, প্লাস ভিকে স্থির রাখবো, ইউকে অন্তরীকরণ করব। তো 1/r² থাকলো। এখন এই r² স্থির রাখি, আর r² স্থির রাখলে এটাকে অন্তরীকরণ করলে আর এর সাপেক্ষে, এটা তো একবার অন্তরীকরণ করাই আছে, তো আবার যদি করি তাহলে del² RL/r/del r² প্লাস, এখন আমরা কি কাজ করব, এটাকে স্থির রাখবো, এটাকে অন্তরীকরণ করব। তো r² অন্তরীকরণ কত আর এর সাপেক্ষে, তো del r² আমরা জানি যে পাওয়ারটা সামনে চলে আসে আর 1 বিয়োগ হয় 2 - 1 মানে 1r। তো আর এর সাপেক্ষে r² অন্তরীকরণ করলে হবে 2r। তো এখানে আমরা 2r, আর এটা তো স্থির থাকবে del r/del r, হ্যাঁ, del RL/r/del r। তো আর এর সাপেক্ষে এই অংশটুকুকে অন্তরীকরণ করলে এই অংশটুকু পাওয়া যায়। তারপর আছে হচ্ছে প্লাস l × l + 1 RL/2mr²। তো এখানে একটু ব্যাপার খেয়াল করি, এই h²/2m কিন্তু আমরা এই অংশটুকুর সাথেও দিয়ে দিছি, এই অংশটুকুর সাথে, তার মানে এটা হচ্ছে আলাদা একটা মান। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, যদি আলাদা না করি তাহলে আবার h²/2m এটার সাথে গুণ করে দিতে পারি। তো এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। l × l + 1 RL/r/2m r² মাইনাস e মাইনাস v of r RL/r, হ্যাঁ, = 0। তো এই লাইনটা আশা করি বুঝতে পারছি। এখন হচ্ছে মাইনাস h²/2m 1/r²। তো এখানে একটা ব্যাপার খেয়াল করি, এই যে r² এখানে আছে, আবার এখানে 2r আছে, তো এই দুইটা থেকে একটা আর কমন নিতে পারি। তো এখান থেকে আর এবং এখান থেকে দুইটা আর থেকে একটা আর কমন নিলাম, তো এখানে থাকবে হচ্ছে r × del² RL/r/del r² প্লাস এখান থেকে তো আরটা কমন নিয়ে নিছি এই যে এখানে, তো এখানে থাকবে 2 × del RL/r/del r। তো এখানে আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি, প্লাস l × l + 1 RL/r/2m r² মাইনাস e মাইনাস v of r RL/r = 0। তো এখানে থাকবে হচ্ছে এই যে মাত্র আমরা বের করলাম না, এই যে r × del² RL/r/del r² প্লাস 2 × del RL/r/del r, এর মান কত, এর মান হচ্ছে del² L/r/del r²। তো আমরা এই অংশটুকুর পরিবর্তে এই যে 4 নং সমীকরণের এই অংশটুকু লিখতে পারবো। তো আমরা মূলত কি করতেছি, আমরা মূলত হচ্ছে এই যে RL/r-কে L/r/r এটাতে কনভার্ট করতেছি। তো এটাকে কনভার্ট করতে গেলে আমরা কি লিখতে পারি, মাইনাস h²/2m 1/r²। তো এখান থেকে আর মানে কাটাকাটি করলে নিচে একটা আর থাকবে, আর এই আরটা থাকবে না, আর এই অংশটুকুর পরিবর্তে লিখতে পারি হচ্ছে del² L/r/del r²। তারপর প্লাস, এখন যেহেতু RL/r-কে L/r কনভার্ট করতেছি, তো এখানে আমরা RL/r যেখানে দেখব সেখানে আমরা কি করতে পারবো, L/r/r লিখতে পারবো। তো এখানেও আমরা RL/r দেখব, সেক্ষেত্রেও আমরা L/r/r লিখতে পারবো এখানেও। তো এখানে আমরা লিখতে পারি l × l + 1 L/r/2m। তো যেহেতু আরেকটা আর আসবে নিচে, তো এখানে আমরা লিখতে পারি 2mr³ মাইনাস e মাইনাস v of r। এখানে আমরা L/r/r লিখতে পারি RL/r এর পরিবর্তে। তো একটু এখানে ঠিক করে নেই, এই যে আমরা l × l + 1 লিখছিলাম না, এই যে আইগেন মানটা লিখছিলাম, এটার সাথে একটা h² থাকবে। তো এটা লিখতে আমি ভুলে গেছি, h² এর মানের সাথে h² থাকবে। তো সবগুলোর সাথে আমরা দিয়ে দিব h², হ্যাঁ। তো এটা এখান পর্যন্তই। তো এটা খেয়াল রাখবো যে আমরা যে আইগেন মানটা লিখছিলাম l × l + 1, এটার সাথে এই মানের মধ্যে h² থাকবে। তো এখানে আমরা খেয়াল করলে দেখব মাইনাস h²/2m r, হ্যাঁ। তো মাইনাস h²/2m, এই যে এই আরটা এখানে চলে আসছে, del² L/r/del r² প্লাস, আর এখানে আছে হচ্ছে h² l × l + 1 L/r/2m r³, আর এখানে আছে হচ্ছে
ই মাইনাস ভি অফ আর চাই এল অফ আর ডিভাইডেড বাই আর ইকুয়াল টু 0। তো এই অংশটুকুকে যদি আমরা ফ্রি করে দিতে চাই তাহলে 2m আর ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার গুণ করতে হবে। তো এখানে আছে, তো এই জায়গায় দেখাই আমি, মাইনাস এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2m আর আছে। তো আমরা যদি গুণ করি 2m আর ডিভাইডেড বাই মাইনাস এইচ কাট স্কোয়ার, তাহলে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, থাকবে 1। হ্যাঁ, তো আমরা সেম কাজটাই করব, সবটা লাইনের সাথে 2m আর বাই এইচ কাট স্কোয়ার মাইনাস এইচ কাট স্কোয়ার গুণ করে দেব। তো এখানে যদি গুণ করে দেই তাহলে এখানে 1 থাকবে হচ্ছে ডেল স্কোয়ার চাই এল অফ আর ডিভাইডেড বাই ডেল আর স্কোয়ার। আর এখানে আমরা মাইনাস এইচ কাট স্কোয়ার নিচে থাকবে, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তো 2m আর উপরে থাকবে, এখানে 2m আর কিউব আছে আর উপরে থাকবে 2m আর, মানে এখানে আর স্কোয়ার থাকবে একটা। হ্যাঁ, তো আমি একটু আলাদা পেজে দেখাইলে বুঝতে সুবিধা হবে। তো নিচে আছে 1 ডিভাইডেড বাই 2m আর কিউব, আর আমরা কি গুণ করব, মাইনাস এইচ কাট স্কোয়ার 2m আর ডিভাইডেড বাই মাইনাস এইচ কাট স্কোয়ার। হ্যাঁ, তো এখানে আমরা 2m আর কাটা যাবে, তো এখানে একটা আর স্কোয়ার থাকবে। আর উপরে কি থাকবে, উপরে কি আছে, এইচ কাট স্কোয়ার আছে না উপরে, তো এইচ কাট স্কোয়ার কাটা যাবে। তো এই মাইনাসটা কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এবং এইচ কাট স্কোয়ার তো কাটা গেল, এল ইন্টু এল প্লাস 1 চাই এল অফ আর ডিভাইডেড বাই আর স্কোয়ার থাকবে। আর এখানে কি থাকবে, এখানে যেহেতু মাইনাস আছে তো আমরা কি গুণ করছি, মাইনাসে মাইনাসে মাইনাস এইচ কাট স্কোয়ার গুণ করছি না, 2m আর ডিভাইডেড বাই মাইনাস এইচ কাট স্কোয়ার। তো এই যে এখানে মাইনাসটা এই মাইনাসের সাথে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তো এখানে থাকবে হচ্ছে ই মাইনাস ভি অফ আর চাই এল অফ আর ডিভাইডেড বাই আর ইকুয়াল টু 0। তো ডেল স্কোয়ার চাই এল অফ আর ডিভাইডেড বাই ডেল আর স্কোয়ার মাইনাস এল ইন্টু এল প্লাস 1 চাই এল অফ আর ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এই যে এখানে আর এবং এটার আর কাটা যাবে, তো এখানে থাকবে 2m বাই এইচ কাট স্কোয়ার। তো 2m বাই এইচ কাট স্কোয়ার এটার সাথে গুণ হবে, 2m বাই এইচ কাট স্কোয়ার এটার সাথে গুণ হবে। আর চাই এল অফ আর তো এই দুইটার সাথেই থাকবে। তো এখানে আমরা লিখতে পারি 2m ই ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার মাইনাস 2m ভি অফ আর ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার, সাথে থাকবে চাই এল অফ আর ইকুয়াল টু 0। তো ডেল স্কোয়ার চাই এল অফ আর ডিভাইডেড বাই ডেল আর স্কোয়ার মাইনাস, হ্যাঁ, তো এই চাই এল অফ আর এটার সাথেও আছে, চাই এল অফ আর এটার সাথেও আছে। তো আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তো এটাকে আমরা কমন নিব। তো কমন নেওয়ার কারণে এখানে থাকবে হচ্ছে এল ইন্টু এল প্লাস 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো এবার একটা ব্যাপার খেয়াল করি, এখানে 2m ই বাই এইচ কাট স্কোয়ার, এটা হচ্ছে 2m ই ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার, এটাকে আমরা কে স্কোয়ার হিসেবে লিখতে পারি। কে হচ্ছে তরঙ্গ সংখ্যা, এবং এই যে 2m ভি অফ আর লিখলাম না, 2m ভি অফ আর ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার, এটাকে আমরা ইউ অফ আর দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে হবে কে স্কোয়ার মাইনাস ইউ অফ আর। হ্যাঁ, তো আমরা এটাকে লিখতে পারি ইকুয়াল টু, সরি এই চাই এল অফ আর তো কমন নিয়েছিলাম এটার থেকেও এটার থেকেও, তো এখানে থাকবে হচ্ছে চাই এল অফ আর ইকুয়াল টু 0। তো আমাদের বইয়ের মধ্যে এটা এভাবে দেওয়া আছে যে ডেল স্কোয়ার চাই এল অফ আর ডিভাইডেড বাই ডেল আর স্কোয়ার, এখানে আমরা যদি প্লাস দিই তাহলে এই যে এই মাইনাসটা এটার ভিতরে থাকবে। হ্যাঁ, একটু খেয়াল করব। তো এখানে আমরা ডেল স্কোয়ার চাই এল অফ আর ডিভাইডেড বাই ডেল আর স্কোয়ার প্লাস লিখলাম। এখন এই যে এই অংশটুকু আছে, এই অংশটুকু আমরা বইয়ের মতো করে যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি কে স্কোয়ার, প্রথমে লিখবো সাজায়া, তারপর এই অংশটুকু লিখবো এল ইন্টু এল প্লাস 1। তো আমাদের বইয়ের মধ্যে প্রথমে এটা আছে ইউ অফ আর মাইনাস এল ইন্টু এল প্লাস 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার, তারপর আছে চাই এল অফ আর ইকুয়াল টু 0। হ্যাঁ, তো এই যে আমরা এতক্ষণ ধরে সমাধানটা করলাম, সেই সমাধানটার এই অংশটুকু মূলত
আমাদের বইয়ের মধ্যে সরাসরি দেওয়া আছে। এই যে এত সমাধান করলাম, এর কিছুই দেওয়া নাই। তো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা এটা পরীক্ষার হলের মধ্যে সরাসরি এটুকু লিখলে সমস্যা নাই, কিন্তু আমরা এমনিতে বোঝার সুবিধার জন্য এটুকু প্রমাণ করে দিলাম। তো এখানে আমি যদি বইটা দেখাই, তো সেই বইয়ের মধ্যে এই যে সরাসরি ডি স্কোয়ার চাইল অফ আর ডিভাইডেড বাই টি আর স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস ইউ অফ আর মাইনাস এল ইন্টু এল প্লাস 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার চাইল অফ চাইল ইজ ইকুয়াল টু 0। তো এই অংশটুকু সরাসরি দেওয়া আছে, এবং আমরা যে ধরলাম মাত্র যে আর এল অফ আর ইজ ইকুয়াল টু চাইল অফ আর ডিভাইডেড বাই আর, এবং পি এল কস থিটা হলো এল ক্রমে লেজেন্ডের বহুপদী। তো সেক্ষেত্রে আমরা চাইল অফ আরকে এভাবে লিখতে পারি। তো আমরা সরাসরি এখন এই অংশটুকুই লিখে দিব। আর যদি এই অংশটুকু বোঝার জন্য আমরা বুঝতে চাই, তাহলে আমরা সম্পূর্ণ অংশটুকু বাসায় প্র্যাকটিস করব। তো আশা করি আমরা এই অংশটুকু কিভাবে আসছে বুঝতে পারছি। যে আর এল অফ আর ইজ ইকুয়াল টু আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে কি চাই এল অফ আর ডিভাইডেড বাই আর, এবং পি এল কস থিটা হলো এল ক্রমের লেজেন্ডের বহুপদী, আমরা আগেই বলছি। তো চাই এল নিম্নের তরঙ্গ সমীকরণকে সিদ্ধ করে। তো কীভাবে সিদ্ধ করে, সেক্ষেত্রে অনেক বড় একটা সমীকরণ আমরা প্রমাণ করলাম। তো সেখান থেকে আমরা এই অংশটুকু পাইছি। আর এই অংশটুকু পাওয়ার ক্ষেত্রে আমরা কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাইছি, 2m ই বাই এইচ কাট স্কোয়ার, এবং ইউ অফ আর ইজ ইকুয়াল টু পাইছি কত, 2m ভি অফ আর ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার। তো আমরা এখন এই প্রশ্নের সমাধানটুকু এতটুকু পর্যন্ত লেখার পর পরবর্তী অংশটুকু থেকে শুরু করব। তো আমরা প্রশ্নের সমাধানের শুরুতেই বলছিলাম যে কোয়ান্টাম বলবিজ্ঞানের ক্ষেত্রে যখন কোনো একটা কণা বা একটি তরঙ্গ একটি পটেনশিয়াল ফিল্ডের মধ্য দিয়ে যায়, তখন সেটি বিক্ষিপ্ত হয়। হ্যাঁ, তো বিক্ষিপ্ত কণার তরঙ্গ ফাংশন সায়ের মাধ্যমে আমরা কি করতে পারি, কণার গতিবিধি বর্ণনা করতে পারি, যে কণা কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে। তো বিক্ষেপণ সমস্যায় সমীকরণের দুটি অংশ থাকে, একটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ এবং আরেকটা হচ্ছে বিক্ষিপ্ত তরঙ্গ। তো আমি যদি সহজভাবে বোঝাই, তো ধরে নিলাম এটা হচ্ছে একটা অবজেক্ট, যে অবজেক্টের মধ্যে যে তরঙ্গ বা কণাটা সেটা হচ্ছে ধাক্কা খাবে এবং ধাক্কাকে এসে ছড়িয়ে পড়বে। মানে সহজ ভাষায় বলতে, যে আপতিত যে তরঙ্গটা ইনসিডেন্ট ওয়েভ, সেই তরঙ্গটা এটার কেন্দ্র পর্যন্ত যাবে, বা এটার কেন্দ্র হিসেবে ধরলে এখানে যে তরঙ্গটা যাচ্ছে বা ইনসিডেন্ট ওয়েভটা যাচ্ছে, সেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি ই টু দি পাওয়ার আই কে আর ডিভাইডেড বাই আর। হ্যাঁ, তো এই যে তরঙ্গটা যাবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার আই কে আর ডিভাইডেড বাই আর, এটা দ্বারা প্রকাশ করা হয় ইনসিডেন্ট ওয়েভকে। তো এখানে আমরা এটা কি বলতে পারি, যে এই তরঙ্গটি বিভব ক্ষেত্রের দিকে আসছে। তো এটাকে যদি বাধা বা বিভব ক্ষেত্র ধরি, যে একটা ইনসিডেন্ট ওয়েভ বা তরঙ্গ সেটা হচ্ছে এই বিভব বাধার দিকে যাচ্ছে, এবং সেই তরঙ্গটা হচ্ছে ই টু দি পাওয়ার আই কে আর ডিভাইডেড বাই আর রূপে থাকে। তো যেখানে কে হলো তরঙ্গ সংখ্যা এবং আর হলো কেন্দ্র থেকে দূরত্ব, এর একটি কোনো বিভব ক্ষেত্রের সাথে সংঘর্ষের আগে এই ফর্মে থাকে। এবং বিক্ষিপ্ত তরঙ্গ বা স্ক্যাটার্ড ওয়েভের ক্ষেত্রে আমরা দেখব যে কণা বিভব ক্ষেত্রের সাথে সংঘর্ষ করার পরে বিক্ষিপ্ত হয়ে যায়, এবং এই বিক্ষিপ্ত তরঙ্গটিকে প্রকাশ করা হয়, ধরে নিলাম এদিকে বিক্ষিপ্ত হয়ে গেল। তো সেক্ষেত্রে বিক্ষিপ্ত কণাটির যে তরঙ্গটা সেটাকে এভাবে লেখা হয় ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর ডিভাইডেড বাই আর। এই যে ডিভাইডেড বাই আর এখানে লেখা হলো, তো এই ডিভাইডেড বাই আর দ্বারা বোঝানো হয় যে তরঙ্গ ব্যাসার্ধ, অর্থাৎ যে রেডিয়াল ডিস্টেন্স, সেটা যত দূরত্ব বৃদ্ধি পাবে তার পাওয়ার বা তার ক্ষমতাটা তত কমতে থাকবে। আর এই 1 ডিভাইডেড বাই আর দ্বারা প্রকাশ করা হয় কণাটি ক্রমে দূরে চলে যাচ্ছে, যত দূরত্ব বাড়বে 1 ডিভাইডেড বাই আর তত বৃদ্ধি পাবে। তো এখানে ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর, এটা হচ্ছে বিভবের দিকে যাচ্ছে, এবং এই 1 বাই আর দ্বারা বোঝায় এটা বিভব থেকে দূরে সরে যাচ্ছে। তো বিক্ষেপণ সমীকরণের পূর্ণ সমাধান হিসেবে আমরা এখান থেকে লিখতে পারি যে সাই ইজ ইকুয়াল টু সামেশন, আমরা প্রথমে কি ধরছিলাম আর এল অফ আর পি এল কস থিটা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এখানে আমরা ধরতে পারি এল ক্রমের মাধ্যমে পি এল কস থিটা, আর ইনসিডেন্ট ওয়েভ এবং যে ওয়েভটা স্ক্যাটার্ড হচ্ছে বা বিক্ষিপ্ত হচ্ছে সেটার যোগফল। তো সেটার যোগফল লিখতে গেলে আমাদেরকে একটা ধ্রুবক হিসেবে ধরতে হবে। ধরে নিলাম যে এই ই টু দি পাওয়ার আই কে আর ডিভাইডেড বাই আর এর জন্য একটা ধ্রুবক, সেটা হচ্ছে সি এল, এবং ই টু দি পাওয়ার আই কে আর ডিভাইডেড বাই আর, এবং আরেকটা ধ্রুবক ধরতে হবে, সেটা ধরে নিলাম ডি এল। তো এটার ক্ষেত্রে আমরা স্ক্যাটার্ড ওয়েভটা নিব ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর ডিভাইডেড বাই আর। এই দুইটার যোগফল প্রকাশ করলে আমরা এখান থেকে সায়ের মানটা বের করতে পারবো। তো
তো এই ক্ষেত্রে এই সাইটা মূলত কি প্রকাশ করতেছে? সাইটা হচ্ছে কণার তরঙ্গ ফাংশন, যা তার বিক্ষেপণ পরবর্তী অবস্থা বর্ণনা করতেছে। তো প্রথমে আমরা ইনসিডেন্ট ওয়েভ দিব, সেক্ষেত্রে একটা সাইয়ের মান আমরা বের করতে পারি, এবং যখন বিক্ষিপ্ত হয়ে যায় সেক্ষেত্রে তার কণাগুলোর যে অবস্থান বা আকার সেগুলো পরিবর্তন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা একটা সাইয়ের মান নির্ণয় করা আমাদের প্রয়োজন। তো সেই সাইয়ের মানটাই হচ্ছে এই যে এইটা, যে PL cos θ CL e⁻IKR ডিভাইডেড বাই R প্লাস DL e⁻IKR ডিভাইডেড বাই R। হ্যাঁ, আর PL cos θ কি? লেজেন্ডার পলিনোমিয়াল, যা কণার অ্যাঙ্গেল মোমেন্টামের উপর নির্ভর করে কোণীয় অংশকে বর্ণনা করে। মাত্রই বললাম e⁻IKR নির্দেশ করে একটি তরঙ্গ বিভব ক্ষেত্রের দিকে আসছে, এবং আর নির্দেশ করে হচ্ছে দূরত্ব, আর e⁻IKR ডিভাইডেড বাই R দ্বারা নির্দেশ করা হয় হচ্ছে স্ক্যাটার্ড ওয়েভ বা বিক্ষিপ্ত ওয়েভ, যেখানে e⁻IKR নির্দেশ করে একটি তরঙ্গ বিভব ক্ষেত্র থেকে ছড়িয়ে যাচ্ছে। আর CL এবং DL কি? ধ্রুবক, যেগুলো তরঙ্গের আগত এবং বিক্ষিপ্ত অংশের পরিমাণ বা ফেজ শিফট নির্দেশ করে। এই যে CL এবং DL ফেজ শিফট বা তার দশার যে পরিবর্তন, সেই দশার পরিবর্তনটা নির্দেশ করে হচ্ছে CL এবং DL দ্বারা। আর এই যে সামেশন L, এই সামেশন L হলো ফাংশনটি L এর উপর নির্ভর করে। প্রতিটি L এর জন্য একটি আলাদা লেজেন্ডার পলিনোমিয়াল PL cos θ থাকবে, যা বিভিন্ন কোণে বিক্ষেপণের পরিমাণকে নির্দেশ করে। তো PL cos θ হলো লেজেন্ডার পলিনোমিয়াল, যা কোণগত গতি বা বিক্ষেপণের কোণগত অংশকে বর্ণনা করে। তো এখন আমরা প্রশ্ন সমাধানে চলে যাই। তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে বিক্ষেপণ সমীকরণের পূর্ণ সমাধান হলো সাই ইজ ইকুয়াল টু, এই যে মাত্র যে সমীকরণটা লিখলাম এই সমীকরণটা লিখব। তো এখানে আমরা কি লিখতে পারি, সাই ইজ ইকুয়াল টু সামেশন L PL cos θ CL e⁻IKR ডিভাইডেড বাই R প্লাস DL e⁻IKR ডিভাইডেড বাই R। তো এটাকে আমরা 3 নং সমীকরণ দিব, যখন CL ও DL সমূহ ধ্রুবক। তো এখানে আমি আরেকটু বলে রাখি যে CL এবং DL হচ্ছে প্রস্থান এবং আসন্ন তরঙ্গের তুলনামূলক বিশ্লেষণ নির্দেশ করে। তো এখানে CL প্রস্থান করা তরঙ্গের সাথে সম্পর্কিত, যা বস্তু থেকে দূরে চলে যাচ্ছে, অর্থাৎ আমরা যে অবজেক্টটা নিব, অর্থাৎ আমরা যে বিভব বাধাটা নিব, সেই বিভব বাধা থেকে যে তরঙ্গটা দূরে চলে যাচ্ছে সেটা CL এর সাথে সম্পর্কিত, এবং যে তরঙ্গটা এই যে বিভব বাধাটা আছে সেই বাধার কাছাকাছি আসতেছে সেটা হচ্ছে DL এর সাথে সম্পর্কিত। তো এখন আমরা আরেকটা সমীকরণ লিখব, সেটা হচ্ছে এরকম। তো এখানে সাই ইজ ইকুয়াল টু e⁻IKZ প্লাস f of θ e⁻IKR ডিভাইডেড বাই R। তো এই অংশটুকু দ্বারা আসলে কি বোঝায়? তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে আপতন দিকে যে অক্ষ বরাবর গণ্য করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা একটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে সাই ইজ ইকুয়াল টু e⁻IKZ প্লাস f of θ e⁻IKR ডিভাইডেড বাই R। তো এই অংশটুকু দ্বারা আসলে কি বোঝায়? এখানে f of θ e⁻IKR ডিভাইডেড বাই R, এই অংশটুকু হলো বিক্ষিপ্ত তরঙ্গ বা স্ক্যাটার ওয়েভ, অর্থাৎ যে তরঙ্গটি বস্তুতে আঘাত করে ছড়িয়ে পড়ে সেটাই হচ্ছে এই অংশটুকু দ্বারা বোঝায়। তো এখানে f of θ হলো বিক্ষিপ্ত তরঙ্গের ক্ষমতা বা শক্তি, এবং R হলো দূরত্ব। আর এখানে e⁻IKZ কি? e⁻IKZ হলো আপতিত তরঙ্গ, অর্থাৎ আমরা যখন একটা বিভব বাধার মধ্যে আপতিত একটা তরঙ্গ অ্যাপ্লাই করব, সেটা যদি z অক্ষ বরাবর গমন করে, তো সেক্ষেত্রে আমরা e⁻IKZ দ্বারা বুঝবো যে আপতিত তরঙ্গ। তো এখানে শুধুমাত্র f of θ হচ্ছে অ্যাম্প্লিটিউড বা বিস্তার প্রকাশ করে, অর্থাৎ বিক্ষিপ্ত যে তরঙ্গটা বিক্ষেপণ ঘটে অনেক দিকেই বিক্ষিপ্ত হয়। তো সেই বিক্ষিপ্ত একটা তরঙ্গ যদি বিবেচনা করি, সেই তরঙ্গের অ্যাম্প্লিটিউড বা বিস্তার প্রকাশ করে হচ্ছে এই f of θ দ্বারা। তো এখানে এই সমীকরণটাকে 5 নং সমীকরণ দিব, এটাকে 6 নং সমীকরণ দিব, তো এটা হচ্ছে 7 নং সমীকরণ। এখন এই 6 নং এবং 7 নং সমীকরণ হচ্ছে সেম তথ্যই নির্দেশ করে, অর্থাৎ এটাও সায়ের মান, এটাও সায়ের মান। তো আমরা এই যে 7 নং সমীকরণের ডান পক্ষ সমান হচ্ছে 6 নং সমীকরণের ডান পক্ষ লিখতে পারবো। তো এখানে আমরা 6 ও 7 নং সমীকরণ হতে পাই e⁻IKZ প্লাস f of θ e⁻IKR ডিভাইডেড বাই R ইকুয়াল টু হচ্ছে সামেশন L PL cos θ CL e⁻IKR ডিভাইডেড বাই R প্লাস DL e⁻IKR ডিভাইডেড বাই R।
তো এখন আমরা কি লিখতে পারি, এখানে ই টু দি পাওয়ার আই কে জেড প্লাস এফ অফ থিটা ই টু দি পাওয়ার আই কে আর ডিভাইডেড বাই আর ইকুয়াল টু সামেশন এল পি এল কস থিটা। তো এই যে এই অংশটুকুকে আমরা সীমান্তিক শর্তের মাধ্যমে বিবেচনা করে এটাকে আমরা পরিবর্তন করে এভাবে লিখতে পারি। তো এখানে সম্পূর্ণ সমাধানটা করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে, তো আমরা এটা সরাসরি লিখে ফেলবো এবং কোনটা দ্বারা কী বোঝায় সেটা শুধুমাত্র বুঝে নেব। তো এখানে আমরা একটা নতুন, যেহেতু এটাকে আমরা সীমান্তিক শর্তের মাধ্যমে সমাধান করে একটা নতুন মান পাবো, তো সেই ক্ষেত্রে আমরা নতুন একটা ধ্রুবক নেব, সেটা হচ্ছে বিএল। তো এই যে নতুন ধ্রুবকটা এখানে লিখলাম যে বিএল নতুন একটা ধ্রুবক, এবং এই অংশটুকুকে আমরা সীমান্তিক শর্তের মধ্যে ফেলে নতুন একটা মান পাবো, সেটা হচ্ছে সাইন মান। তো সাইন জিটা এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা নির্দেশ করে মাইনাস এল পাই ডিভাইডেড বাই 2 প্লাস ডেল্টা এল ডিভাইডেড বাই জিটা। তো এটাকে আমরা 1 ডিভাইডেড বাই জিটাও লিখতে পারি। তো জিটাকে এভাবে প্রকাশ করা হয়। তো এখানে সাইন জিটা মাইনাস এল পাই বাই 2 প্লাস ডেল্টা এল এই অংশটুকু দ্বারা কী বোঝায়, এই ডেল্টা এল হচ্ছে ফেজ বা পর্যায়ে পরিবর্তন, অর্থাৎ যখন কণাটি বা তরঙ্গটি এই যে বিভব বাধার মধ্যে আপতিত হয় তখন কি হয়, তরঙ্গটা দিক পরিবর্তন করে স্ক্যাটার্ড বা বিক্ষিপ্ত হয় না, এই যে সামান্য দিক পরিবর্তিত হয় সেই দিক পরিবর্তনটাকে মূলত ডেল্টা এল দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা কি বলতে পারি, এই ডেল্টা এল হচ্ছে ফেজ শিফট বা দশা পরিবর্তন। তো তরঙ্গ যখন বিক্ষিপ্ত হয় তখন তার দিক এবং পর্যায় কিছুটা পরিবর্তিত হয়, আর এই পরিবর্তনকে কি বলে, ডেল্টা এল বলে। এবং এই যে এল পাই বাই 2 প্লাস ডেল্টা এল এই সমীকরণের মধ্যে অ্যাড করা হয়েছে সাইনের সাথে। তো এল এর মানের জন্য এবং পর্যায় পরিবর্তনের জন্য সাইনের মধ্যে একটা নির্দিষ্ট মান গণনা করা হয়। তো এখানে এল তারা আমরা জানি কোয়ান্টাম নাম্বার প্রকাশ করে 1 2 3, এই নাম্বারগুলো এক একটা মানের জন্য এক একটা মান দিবে। আর যেটা কি, যেটার সংজ্ঞাটা হচ্ছে এরকম, কে হচ্ছে তরঙ্গ সংখ্যা এবং আর হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ তরঙ্গটা যত দূর পর্যন্ত যায় সেই ব্যাসার্ধটা এবং তরঙ্গ মানটা নিতে হবে। তো এখানে একটা তরঙ্গ, দুইটা তরঙ্গ এভাবে গণনা করে তরঙ্গ সংখ্যাটা কে দ্বারা প্রকাশ করতে পারি, এবং আর হচ্ছে এই যে বিভব বাধা আছে, বিভব বাধা থেকে তরঙ্গটা কত দূর পর্যন্ত যায় সেই দূরত্বটা নির্দেশ করে, এবং এই কে যেটা দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা আলটিমেটলি বলতে পারি যেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তো এখানে সম্পূর্ণটা দ্বারা কী বোঝায়, এই যে এল পাই বাই 2 যোগ করে সাইনের মধ্যে দেওয়া মান মূলত তরঙ্গের বিক্ষিপ্ত হওয়ার পর তার যে নতুন পর্যায় বা ফেজ কী হবে সেটা এখানে দেখাচ্ছে। আর এখানে 1 ডিভাইডেড বাই জিটা, এই যে নিচে যেটা অংশটুকু রয়েছে এই অংশটুকু হচ্ছে দেখাচ্ছে তরঙ্গের ছড়িয়ে পড়ার তীব্রতা বা দূরত্বের উপর নির্ভরশীলতা, অর্থাৎ জিটা এর মান তরঙ্গের গতি বা প্রপাগেশন অনুযায়ী পরিবর্তিত হয়। তো এখানে আমরা শুধুমাত্র মনে রাখবো ডেল্টা এল হচ্ছে ফেজ শিফট, আর এই সম্পূর্ণ অংশটুকু বোঝায় যে ফেজ শিফট বা যখন দশা পরিবর্তন হবে তো সেটা কীরকমভাবে পরিবর্তন হবে সেটা নির্দেশ করবে। তো এখানে আমরা এটাকে 8 নং সমীকরণ দিব এবং নতুন একটা ফর্মুলা এখানে নিয়ে আসব, যেটা হচ্ছে আমরা পরে হয়তো কোনো সময় প্রতিপাদন করব, তো আমাদের প্রয়োজন হবে এখন আমরা সরাসরি সেই ফর্মুলাটা লিখে ফেলব। সেই ফর্মুলাটা হচ্ছে বাওয়ার্স ফর্মুলা। তো এই বাওয়ার্স ফর্মুলাটা হচ্ছে এরকম, ই টু দি পাওয়ার আই জিটা কস থিটা, এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি সামেশান আই টু দি পাওয়ার এল, এর মানটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 12 প্লাস 1 F1 যেটা এই F1টা হচ্ছে প্রথম L = 1 এর জন্য এটা বিস্তার নির্দেশ করে, যেটা জিটার উপর নির্ভরশীল, ডিভাইডেড বাই জিটা PL cos থিটা। এটা হচ্ছে একটা ফর্মুলা, তো এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। থেকে আমরা 9 নং সমীকরণ দিব। তো এই বাওয়ার্সের ফর্মুলাটা আমরা কেন নিয়ে আসছি, কারণ হচ্ছে এই যে বিএল ধ্রুবকটা আছে না, এই বিএল ধ্রুবকটা আমরা নির্ণয় করব, কারণ আমাদের প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই বাওয়ার্স ফর্মুলার মধ্যে এখানে আমরা মান বসাবো। তো মান বসানোর পর আমরা এই বিএল এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো।
তো এখানে বার্স ফর্মুলার মধ্যে ই টু দি পাওয়ার আই জিটা কস থিটা দ্বারা বোঝায় হচ্ছে আংশিক তরঙ্গগুলোর যোগফলের সাহায্যে প্রকাশ করা যায়, এটা দ্বারা বোঝায়। এটি বিক্ষিপ্ত তরঙ্গের বিশ্লেষণ করে দেখায় যে প্রতিটি আংশিক তরঙ্গের অবদান কিভাবে তরঙ্গের বিক্ষিপ্তির কোণ থিটার উপর নির্ভরশীল হয়। তো এখানে 2l+1 আই টু দি পাওয়ার l2l+1 এটা হচ্ছে প্রতিটি এলতম আংশিক তরঙ্গের গুণক, এবং F1 যেটা আমরা মাত্রই বললাম সেটা হচ্ছে আংশিক তরঙ্গের জন্য ফেজ শিফট বা বিক্ষিপ্তির ফাংশন, যা আমরা জিটা বা তরঙ্গ সংখ্যার উপর নির্ভরশীল বলতে পারি। আর PL cos থিটা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে লেজেন্ডার পলিনোমিয়াল। তো এই বাওয়ার্স সমীকরণটি বিক্ষিপ্ত তরঙ্গের প্রস্থ এবং ফেজ শিফট বা দশা পরিবর্তনের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তো এই দশা পরিবর্তনের মধ্যে সম্পর্ক স্থাপন করার মাধ্যমে আমরা এই BL বের করতে পারবো। তো BL হচ্ছে এলতম আংশিক তরঙ্গের জন্য পার্টিকেল ওয়েভ অ্যামপ্লিটিউড বা তরঙ্গের বিক্ষিপ্তির প্রস্থ। হ্যাঁ, তো এই বিক্ষিপ্তির প্রস্থ BL এর মানটা নির্ণয় করতে হলে আমাদেরকে এই অংশটুকুর মাধ্যমে এই অংশটুকুটা বের করতে হবে। তো আমরা গত লেকচারে গোলকীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জেনেছিলাম। তো আমরা এখানে ই টু দি পাওয়ার আই কে জেড, হ্যাঁ, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার আই কে আর জেড। জেড স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে এরকম ছিল। তো এটা হচ্ছে থিটা, এবং এই অংশটুকু জেড পর্যন্ত গেলে আমরা এই জেড অংশটুকুকে এভাবে প্রকাশ করতে পারি যে আর কস থিটা। হ্যাঁ, তো এটা হচ্ছে আর কস থিটা। তো এই অংশটুকু থিটা হলে এটা হচ্ছে আর কস থিটা, আর এই অংশটুকু দূরত্ব হচ্ছে আর। তো এই জেডের পরিবর্তে আমরা আর কস থিটা লিখতে পারবো। তো এখানে আমরা লিখতে পারি আর কস থিটা। হ্যাঁ, আর কে আর মানে আমি মাত্রই বলছি কে আর সমান হচ্ছে জিটা। তো এখানে আমরা কে আরের পরিবর্তে জিটা লিখতে পারি। তো ই টু দি পাওয়ার আই জিটা কস, এখানে কস থিটা। হ্যাঁ, তো ই টু দি পাওয়ার আই কে জেড যে কথা, ই টু দি পাওয়ার আই জিটা কস থিটা একই কথা। তো এখানে আমি কি বলছি যে 9 নং সমীকরণ অনুসারে ই টু দি পাওয়ার আই কে জেড এর মান, হ্যাঁ, তো ই টু দি পাওয়ার আই কে জেড কি, ই টু দি পাওয়ার আই কে জেড মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই জিটা কস থিটা। তো ই টু দি পাওয়ার আই জিটা কস থিটার মান কত আমরা বাওয়ার্সের ফর্মুলা থেকে জানি যে এই অংশটুকু। হ্যাঁ, তো আমরা এই অংশটুকুর মানটা বসায় দিব। তো আমরা এখানে ই টু দি পাওয়ার আই কে জেড এর পরিবর্তে লিখতে পারি সামেশন আই টু দি পাওয়ার এল 2l+1 PL cos থিটা। এই যে এই অংশটুকুকে আমরা প্রথমে এখানে লিখে নিলাম। তো F1 জিটা ডিভাইডেড বাই জিটা এই অংশটুকু। এখন এই F1 জিটাকে আমরা আবার এভাবে লিখতে পারি F1 জিটা সমান হচ্ছে সাইন জিটা মাইনাস এল পাই ডিভাইডেড বাই 2। তো এখানে F1 জিটার মান হচ্ছে সাইন জিটা মাইনাস এল পাই বাই 2। তো আমরা এখানে F1 এর পরিবর্তে যে F1 জিটার পরিবর্তে লিখতে পারি সাইন জিটা মাইনাস এল পাই বাই 2 ডিভাইডেড বাই, আর এখানে জিটা, এই যে জিটা। তারপর কি আছে, এই যে এখানে ই টু দি পাওয়ার আই কে জেড মানে হচ্ছে ই টু দি পাওয়ার আই জিটা কস থিটার মান লিখলাম। তারপর এফ অফ থিটা আছে ই টু দি পাওয়ার আই কে আর ডিভাইডেড বাই আর আছে। তো এই অংশটুকুকে আমরা কি লিখতে পারি প্লাস এফ অফ থিটা ই টু দি পাওয়ার, এই যে কে আর এর পরিবর্তে জিটা লিখতে পারি না, আমরা জানি যে কে আর সমান জিটা, তো তাহলে ই টু দি পাওয়ার আই জিটা, ই টু দি পাওয়ার আই জিটা ডিভাইডেড বাই জিটা। তো এখানে আমরা ডিভাইডেড বাই আর না লিখে, এখানে তো আর আছে, তো আমরা জিটা লিখলাম কেন, কারণ হচ্ছে আমরা এখানে কে একটা গুণ করে দিব, আবার উপরে একটা কে লিখবো, তো কে কে কাটা যাবে, তো আমরা লিখতে পারবো। তো উপরে একটা কে এই যে এখানে আমরা দিয়ে দিলাম। তো এখানে এই কে আর এর পরিবর্তে আমরা জিটা লিখছি, এবং এই যে এক্সট্রা আর একটা কে ছিল উপরে, তো এখানে আমরা লিখে দিলাম সামনে। তো তখন আমরা কি করলাম, বার্স ফর্মুলা থেকে এই অংশটুকু বসালাম, এই যে এই অংশটুকু। এখন আমরা ডান পক্ষটা ঠিক রেখে দিব এভাবে। তাহলে ডান পক্ষটা কি, সমান সমান দিয়ে সামেশান এল, এই যে পি এল কস থিটা, পি এল কস থিটা, তারপর হচ্ছে বি এল, তারপর হচ্ছে সাইন জিটা মাইনাস এল পাই ডিভাইডেড বাই 2 প্লাস ডেল্টা এল ডিভাইডেড বাই জিটা।
তো এবার এই লাইনটাকে আমরা একটু শর্ট করে ফেলবো। এই যে এই অংশটুকু বাম পক্ষটা দেখলে দেখবো যে 1/যেটা প্লাস 1/যেটা। তো 1/যেটা কমন নিলে থাকবে হচ্ছে এখানে 1/যেটা আর থাকবে না। আবার এক্ষেত্রেও দেখা যায় এটা নিচে সম্পূর্ণটা যেটাই সম্পূর্ণটা নিচে আছে। হ্যাঁ, তো এখানে একটা 1/যেটা আছে, আবার বাম পক্ষের মধ্যে 1/যেটা আছে। তো উভয় পক্ষ থেকে 1/যেটা কাটা যাবে, তাহলে থাকবে আলটিমেটলি এই যে উপরের এই অংশটুকু, আর যেটা কাটা যাবে উভয় পক্ষ থেকে। তো আশা করি আমরা এগুলো বুঝি। তো i⁴l 2l + 1 pl cos থিটা। তো 1/যেটা কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে sin জিটা মাইনাস l π/2 প্লাস kf of theta e⁻i জিটা ইকুয়াল টু এই সাইডটা থাকবে 1/যেটা আর থাকবে না, সামেশন l/pl cos থিটা bl sin জিটা মাইনাস l/2 প্লাস ডেল্টা l। তো এবার আমরা একটা সূত্র দেখব। সেই সূত্রটা হচ্ছে ক্যালকুলাসের নিয়ম থেকে আমরা জানি যে cos থিটা ইজ ইকুয়াল টু e⁻i থিটা মাইনাস e⁻i থিটা /2, এবং সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু সেম এটাই e⁻i থিটা মাইনাস e⁻i থিটা, কিন্তু নিচে 2i হবে। তো এখানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো এখানে সাইন থিটা মানে কি, সাইন থিটা হচ্ছে এই যে জিটা মাইনাস l/2, এটাকে থিটা হিসেবে ধরলে সাইন থিটা, এটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। আবার সেমভাবে এখানেও যদি অ্যাপ্লাই করি তাহলে সাইন এই সম্পূর্ণ মানটাকে থিটা ধরলে এই যে সাইন থিটা। তো এই অংশটুকু আমরা এখানে করব। তো এবার আমরা এই যে এই মানটাকে ঠিক রাখবো, শুধুমাত্র এখানে গিয়ে পরিবর্তনটা করব। তো সামেশান l/l 2l + 1 pl cos থিটা। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি e⁻i থিটা মানে হচ্ছে জিটা মাইনাস l/2 মাইনাস e⁻i থিটা মানে হচ্ছে জিটা মাইনাস l/2, আর নিচে কি /2i, তারপর হচ্ছে প্লাস kf of থিটা, এটা ঠিক থাকবে e⁻i জিটা। তারপর আমরা ডান পক্ষটা লিখবো ইকুয়াল দিয়ে। ডান পক্ষটা কি এখানে সেম সামেশান l, তো বিএল থেকে প্রথমে লিখলে সামেশান l/pl cos থিটা। তো এটাকে আমরা থিটা হিসেবে ধরলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি e⁻i থিটা। e⁻i থিটা মানে হচ্ছে জিটা মাইনাস l/2, এখানে এক্সট্রা একটা ডেল্টা l আছে। ডেল্টা l হচ্ছে ফেজ শিফট বা দশা পরিবর্তন নির্দেশ করে। তো তারপর হচ্ছে মাইনাস e⁻i জিটা মাইনাস l/2 প্লাস ডেল্টা l /2i। তো যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, তো আমরা পার্ট 2তে বাকি অংশটুকু শেষ করব।